প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। নিউ টাউনের আবাসনের নিচে পড়ে গৃহবধূর দেহ, তদন্তে পুলিশ। আমার পাড়া তৃণমূল তারা, শুভেন্দু স্লোগানের নতুন সমীকরণ, মুসলিমদের উদ্দেশ্যে বড় বার্তা। সোমবার থেকে বিধাননগর স্টেশনে থামবে না একাধিক ট্রেন, জেনে নিন বিস্তারিত। ফের যোগীরাজ্যে নৃশংস ঘটনা, অপহরণ করে টানা 4 দিন ধরে কিশোরীকে গণধর্ষণ। বিজেপি রাজ্যে চিকিৎসক মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি, ফেরার অভিযুক্ত পুলিশ কর্মী। সময় 12টা, মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি নবান্নে জরুরি বৈঠকের ডাক, মুখ্য সচিবের কি হতে চলেছে? আসছি বিস্তারিত খবরে। নিউ টাউনের আবাসনের নিচে পড়ে গৃহবধূর দেহ, তদন্তে পুলিশ। অভিজাত আবাসনের নিচ থেকে উদ্ধার এক গৃহবধূর দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে নিউ টাউনের সাপুরজি এলাকায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে টেকনো সিটি থানার পুলিশ। জানা গেছে, মৃত গৃহবধূর নাম রচনা পরিওয়াল, বয়স 42 বছর। তিনি নিউ টাউনের সাপুরজি এলাকার এলিডা গার্ডেন নামে এক বিলাসবহুল আবাসনে থাকতেন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত 11টা নাগাদ আবাসনের সিকিউরিটি টেকনো সিটি থানায় ফোন করে জানায় যে আবাসনের নিচে রক্তাক্ত অবস্থায় এক গৃহবধূ পড়ে আছেন। তাকে তড়িঘড়ি আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই গৃহবধূ অভিজাত আবাসনের 10 তলায় থাকতেন। স্বামী হাইকোর্টের আইনজীবী। ঘটনার সময় আবাসনের ফ্ল্যাটে ছিলেন গৃহবধূর স্বামী ও ছেলে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক ঝামেলার জন্য গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে মনে করছে পুলিশ। আত্মহত্যা নাকি খুন, নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে, তা খতিয়ে দেখতে টেকনো সিটি থানার পুলিশ। জানা গেছে, মৃত গৃহবধূর নাম রচনা পরিওয়াল, বয়স 42। তিনি নিউ টাউনের সাপুরজি এলাকার এলিডা গার্ডেন নামে এক বিলাসবহুল আবাসনে থাকতেন। আমার পাড়া তৃণমূল তারা, শুভেন্দু স্লোগানের নতুন সমীকরণ, মুসলিমদের উদ্দেশ্যে বড় বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অনুমতি ছাড়াই শনিবার ভারতীয় জনতা পার্টির বিজয়ী সংকল্প সভা অনুষ্ঠিত হলো। এই সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার। জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শুভেন্দু। একই সঙ্গে ভারতীয় মুসলিমদের উদ্দেশ্যে বার্তা দেন সুকান্ত মজুমদার। শুভেন্দু অধিকারী তাঁর বক্তৃতায় তৃণমূলের বিরুদ্ধে রাজ্যের বিভিন্ন স্থানে ধর্ষণ ও অপহরণ অপরাধ বৃদ্ধির অভিযোগ তোলেন এবং দক্ষিণ দিনাজপুরের জনবিলাস বদলের বিষয় নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিকে কটাক্ষ করে তিনি নতুন স্লোগান দেন, আমার পাড়া তৃণমূল তারা। এদিন সুকান্ত মজুমদার বলেন, ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তার বক্তব্যের পর শুভেন্দু অধিকারী বলেন, ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমি কখনো বলিনি যে আমি মুসলিম ভোট চাই না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাত, ধর্ম বা ভোট ব্যাংক না দেখে সবার জন্য কাজ করেছেন। তবে তিনি অভিযোগ করেন, আমরা যখন সংখ্যালঘু এলাকায় যাই তখন বলা হয় এ তো জয় শ্রীরামের পার্টি, এদের ঢুকতে দেওয়া যাবে না। এটাই মূল সমস্যা। তিনি আরও দাবি করেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নষ্ট করছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ও রোহিঙ্গারা, ভারতীয় মুসলিমরা নয়। নিজেকে ছোট গ্যারান্টার হিসাবে উল্লেখ করে শুভেন্দু অধিকারী দাবি করেন, 2026 সালে বিজেপি সরকার গঠনের পর ডিসেম্বরে দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজের শিলান্যাস ও কাজ শুরু হবে। সভা শেষে তিনি জেলার সবকটি বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। সোমবার থেকে বিধাননগর স্টেশনে থামবে না একাধিক ট্রেন, জেনে নিন বিস্তারিত। সোমবার থেকে বিধাননগর স্টেশনে একাধিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ প্রত্যাহার করা হয়েছে। গৌড় এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা, উত্তরবঙ্গ এক্সপ্রেস ও গঙ্গাসাগর এক্সপ্রেস আর থামবে না বিধাননগর রোড স্টেশনে। ফুটবলের সূত্রে জানানো হয়েছে, যাত্রী সুরক্ষা বৃদ্ধি ও আরও ভালোভাবে ট্রেন চলাচল এবং প্ল্যাটফর্মের জায়গায় সীমাবদ্ধতা দূর করতেই বিধাননগর স্টেশনে 4 জোড়া মেল এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বাতিল করা হয়েছে। বিধাননগর স্টেশনে এই 4টি এক্সপ্রেস ট্রেন দাঁড়ালে অতিরিক্ত ভিড় হতো এবং যাত্রীদের চলাফেরার ক্ষেত্রে অসুবিধা হতো। তাই সেই কথা মাথায় রেখে এই 4টি ট্রেন ওই স্টেশনে আর দাঁড়াবে না। সংশ্লিষ্ট ট্রেনগুলি হলো 13153 শিয়ালদা মালদা টাউন এক্সপ্রেস, 13154 মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস, 13147 শিয়ালদা বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস,
13148 বামনহাট শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, 14186 জয়নগর শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস। এর আগে শিয়ালদা ডিভিশনে যাত্রী পরিষেবা উন্নত করতে একাধিক এসি লোকাল ট্রেন চালু করা হয়েছে। এদিকে কলকাতা মেট্রো রেল সূত্রে জানা গেছে, আগামী বছর মেট্রো অংশে জুড়তে পারে নিউ টাউনের বড় অংশ। 1984 সালে 24শে অক্টোবর ধর্মতলা থেকে ভবানীপুরের মধ্যে মাত্র 3.4 কিলোমিটার প্রথম মেট্রো চালু হয়েছিল। তারপর 41তম প্রতিষ্ঠা দিবসে কলকাতা শহর ও শহরতলির মধ্যে 72 কিলোমিটার পথে মেট্রো সম্প্রসারিত হয়েছে ধীরে ধীরে। শিয়ালদা ডিভিশনের বিভিন্ন স্টেশনে যাত্রী সুরক্ষা আরও জোরদার করতে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে পূর্ব রেল। সময় মতো ট্রেন সার্ভিস চালু রাখার পাশাপাশি যাত্রীরা যাতে নিরাপদে যাতায়াত করতে পারে তার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ফের যোগীরাজ্যের নৃশংস ঘটনা, অপহরণ করে টানা 4 দিন ধরে কিশোরীকে গণধর্ষণ। 18 বছর বয়সী এক তরুণীকে লেপ দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। এরপর তাকে মাদক খাইয়ে টানা 4 দিন ধরে গণধর্ষণ করা হয়। ভয়াবহ ঘটনা বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বিএনএস এর 127 সাবসেকশন 2, 70 সাবসেকশন 1, 351 সাবসেকশন 3 ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত দুইজন জুনেদ এবং আংশুমান মিশ্রকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে বাড়ি থেকে বেরিয়ে এক অটোয় চড়েছিলেন মাদিয়ানার এক কিশোরী। পথ হারিয়ে ফেলেন অটো চালক। এরপরই কুরকম এলাকায় নেমে পড়েন তিনি। এদিকে রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই কিশোরীকে গাড়িতে তুলে নেওয়ার প্রস্তাব দেন এক গাড়িতে থাকা 2 পুরুষ ও এক মহিলা। প্রস্তাব নাকচ করে দিলে জোর করে গাড়িতে তোলেন তারা। এরপরই শুরু হয় নৃশংস অত্যাচার। 4 দিন ধরে একের পর এক ধর্ষণের শিকার হন ওই 18 বছরের কিশোরী। শেষ পর্যন্ত ধর্ষকেরা তাকে রেখে আসে কুর্সি রোডের কাছে। এরপরই আত্মীয়দের খবর দিয়ে পুলিশের অভিযোগ দায়ের করেন তিনি। বিবাদের জেরে গত 15ই অক্টোবর বাড়ি ছাড়েন ওই কিশোরী। এরপর চিনাহাটের কাছে এক বন্ধুর সঙ্গে কিছু সময় কাটান তিনি। ফেরার সময় অটোরিকশায় চড়েন তিনি, কিন্তু ভুল পথে চলে যান অটো চালক। এদিকে খুরমনগর এলাকায় গন্তব্যে পৌঁছানোর আগেই নেমে পড়েন তিনি। এরপর সেখানে একটি গাড়ি থামে। গাড়িতে ছিলেন 2 পুরুষ ও এক মহিলা। তারা ওই কিশোরীকে গাড়িতে উঠিয়ে নেওয়ার প্রস্তাব দেন। প্রস্তাব নাকচ করতেই জোর করে গাড়িতে তুলে নেন তারা। পরে 1 গ্লাস চা খাওয়ানো হয় তাকে। ওই চায়ে মেশানো ছিল নেশাদ্রব্য। এরপর মাঝপথে নেমে যান ওই মহিলা। বাকি 2 পুরুষ তাকে নিয়ে যান এক ফ্ল্যাটে। সেখানে আংশুমান ও জুনেদ নামের ওই 2 যুবক গণধর্ষণ করেন তাকে। পরে সেখানে পৌঁছায় তৃতীয় এক যুবক শিবাংশু। সেই কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষণের সময় নাম ধরে একে অপরকে ডাকছিলেন অংশুমান, জুনেদ ও শিবাংশু। এরপর অংশুমান ও শিবাংশু ফ্ল্যাট থেকে চলে গেলে জুনেদ ওই কিশোরীকে নিয়ে যায় অন্য এক বাড়িতে। সেখানে তাকে 4 দিন আটকে রেখে বারবার ধর্ষণ করে জুনেদ। অবশেষে 18 অক্টোবর কুর্সি রোডের কাছে তাকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় জুনেদ। আহত ওই কিশোরী এরপর এক বন্ধুর বাড়িতে পৌঁছান। সেখান থেকে তার পরিবারকে খবর দেওয়া হয়। এদিকে 15ই অক্টোবর থেকে নিখোঁজ ওই কিশোরীর পরিবার পুলিশে অভিযোগ করেছিলেন। প্রথমে চুপ থাকলেও পরে জুনেদের হুমকির পরে পরিবারকে সব কথা জানান তিনি। বিএনএস এর ধারায় 127 সাবসেকশন 2, 70 সাবসেকশন 1, 351 সাবসেকশন 3 নম্বর ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। বিজেপি রাজ্যে চিকিৎসক মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি। ফেরার অভিযুক্ত পুলিশ কর্মী। যথাসময়ে ব্যবস্থা গ্রহণ করা হলে প্রাণ দিতে হতো না 26 বছরের চিকিৎসককে। নাগরিক পরিষেবা দিতে আসা চিকিৎসকদের কতটা নিরাপত্তাহীনতায় কাটাতে হয় ডাবল ইঞ্জিন মহারাষ্ট্রে, তার প্রমাণ মিলেছে সাতারার আত্মহননের পথ বেছে নেওয়া চিকিৎসকের সুইসাইড নোটে। এই ঘটনায় এবার মহারাষ্ট্রের চিকিৎসকেরা সিবিআই অথবা কোনো নিরপেক্ষ সংস্থার হাতে তদন্তের দাবি জানালেন। অন্যদিকে যে পুলিশ কর্মীর বিরুদ্ধে একাধিকবার ধর্ষণের অভিযোগ তুলেছিলেন নির্যাতিতা চিকিৎসক, সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে সাসপেনশনের মতো পদক্ষেপেই থেমে গিয়েছে দেবেন্দ্র ফডনবিস প্রশাসন। অপরাধীকে এভাবে ছাড় দেওয়ায় কটাক্ষ করতে ছাড়েনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। সাতারার চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় স্পষ্ট হয়ে গিয়েছে কিভাবে মহারাষ্ট্রে ময়নাতদন্ত থেকে বন্দীদের মেডিকেল রিপোর্ট শুধুমাত্র শাসক দলের নেতাদের আঙ্গুলি হিলনে হয়। বিজেপি শাসিত মহারাষ্ট্রে অপরাধ প্রবণতার শুরু যে রাজনীতিকদের হাত ধরে, এমনকি তার হাত থেকে যে চিকিৎসার পেশায় থাকা শীর্ষ পদাধিকারীদেরও মুক্তি নেই। সাতারার মেডিকেল অফিসার নির্যাতিতার বয়ানে স্পষ্ট। এরই প্রতিবাদে শনিবার মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অফ রেসিডেন্ট ডক্টরস সামিল হয় মুম্বাইয়ের কেএম হাসপাতালে।
জরুরি বিভাগ খোলা রেখে কর্মবিরতি পালন করেন তারা। মহারাষ্ট্রের চিকিৎসকদের দাবি, সাতারার ঘটনা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। যেখানে বারবার অভিযোগ জানানো সত্ত্বেও কেউ নির্যাতিতার কথা শোনেনি, কেউ কোনো পদক্ষেপ নেয়নি। শেষ পর্যন্ত তাকে প্রাণ দিতে হলো। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? তারা অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। সেই সঙ্গে পুলিশের উপর আস্থা না রেখে নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার দেওয়ার দাবি জানান তারা। শনিবার প্রায় ৮,০০০ চিকিৎসক প্রতিবাদে সামিল হন। তাদের বক্তব্য, যদি তাদের দাবিগুলি অনুযায়ী ব্যবস্থা না নেওয়া হয় তবে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। হঠাৎ নবান্নে জরুরি বৈঠকের ডাক দিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নির্দেশ দিয়েছেন। জানা যাচ্ছে, সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে শনিবারই জরুরি বৈঠক হতে চলেছে। এদিন দুপুর 12টা থেকে এই উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে। সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে। রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কিভাবে বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রেও আরও নিরাপত্তা বাড়ানো যায়, এই লক্ষ্যে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। এই দিনের বৈঠক ডেকেছেন মুখ্য সচিব মনোজ পন্থ। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সব সরকারি হাসপাতালের প্রিন্সিপাল সুপারদের পাশাপাশি সব জেলার জেলাশাসক, পুলিশ কমিশনার ও সব জেলার পুলিশ সুপারদেরও হাজির থাকার নির্দেশ এসেছে। উপস্থিত থাকতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে। উল্লেখ্য, এসএসকেএম থেকে উলুবেড়িয়া সম্প্রতি একাধিক মেডিকেল কলেজ ও হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসতে অস্বস্তি বেড়েছে রাজ্যের। এসএসকেএম এ এক নাবালিকা শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এনআরএস এর এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। সেই নিয়ে জোর অস্বস্তি রাজ্য প্রশাসনের, স্বাস্থ্য দপ্তরের। এদিকে গত মঙ্গলবার উলুবেড়িয়া মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসককে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যে এই ঘটনায় অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসএসকেএম হাসপাতালের ঘটনাতেও ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। এই আবহে তড়িঘড়ি নবান্নের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।